না, আগামীকাল তেমন কিছুই হবে না। বাট যেহেতু আওয়ামী লীগ তার দ্বিতীয়বারের মতো আমার মনে হয় নিষিদ্ধ অবস্থায় তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আপনি জানেন যে 2025 সালে মে মাসে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে এবার দ্বিতীয়বারের মতো তারা এই ধরনের একটা কর্মসূচি পালন করতে যাচ্ছে। সেই কর্মসূচির মূল বিষয়টা হচ্ছে দলের মধ্যে একটা জাগরণ তৈরি করা, এবং এই পর্যন্ত যেটুকু কর্মসূচি তাদের আমি শুনেছি সেটা হচ্ছে যে টুঙ্গিপাড়ায় পুষ্পার্ঘ্য অর্পণ আর ভার্চুয়াল সভা করা আর ঝটিকা মিছিল করা, মানবিক বিপর্যয়ের যে বিষয়গুলো তাদের ঘটেছে সেগুলোকে হাইলাইট করা। এবং আমার মনে হচ্ছে সরকারের যে কার্যক্রম শুরু করেছেন, আপনি যেটা বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েন করেছে 6টি জেলায়, বিশেষ করে ঢাকা, চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ফরিদপুর, টুঙ্গিপাড়া সহ অন্যান্য এলাকা, যেটা এটা কি বলে গোপালগঞ্জ, এই সমস্ত বিষয়গুলো দিয়ে সরকারি দল সবসময় বিরোধী যারা থাকে তাদেরকে রাজনৈতিক কর্মসূচি দমনের প্র্যাকটিস বহু পুরনো, এটা যে নতুন এরা করছে তা না। আর যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং একটা আইনগত ভিত্তি ওনারা পেয়ে যান যে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ তাহলে তারা সেটা করতে পারবে না। আইনগত বিষয় মানে যে যুক্তি বিষয় আর কি, আইনগত বিষয় আসলে তো এই প্রসঙ্গ আসবে, আপনি কোন আইনে তাকে ইয়ে করে দেন, নিষিদ্ধ করেন, আপনার সেটা আপনি তার বিচার ছাড়া তাকে তো নিষিদ্ধ করতে পারেন না, তাই না? তো এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। সরকারি কার্যক্রম যেভাবে আমরা দেখছি তাতে তো মনে হয় যেন তারা এর মধ্যে সফল হয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দিন যে চলে গেছে কেউ টেরই পায় নাই। কিন্তু সফলতা আসলে কোন দিক বিবেচনা? সফলতা ওই দিক থেকে যে তাদের যে জন্মদিন এটা স্মরণ করাই দিয়েছে। এটা আমার মাথায় ছিল না যে আওয়ামী লীগের 23শে জুন আওয়ামী লীগের জন্মদিন, এটা আওয়ামী লীগের 17 বছরে কারো মাথায় ছিল না। কিন্তু এখন এমনভাবে আসছে যে আওয়ামী লীগের জন্মদিন সবাই মনে করতেছে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, আওয়ামী লীগের উপর একটা মানবিক বিপর্যয় এসছে, আওয়ামী লীগের উপর একটা টর্চার চলতেছে সরকারি তরফ থেকে। আবার সেই টর্চারের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে পুলিশ তো মোতায়েন করেই, এটা সেনাবাহিনী মোতায়েন করা, এটা তো নতুনত্ব বিষয়। এবং 6 জেলায় সেনা মোতায়েন হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজেপি এবং সেনাবাহিনী দুইটা একসাথে দিয়েছে, এবং আরো কি করছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এই কয়দিনের জন্য, আপনার 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। নিশ্চয়ই আপনি অবগত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক বক্তৃতা সেটা দিতে পারেন, কিন্তু জনগণ সেটা কিভাবে নিচ্ছে? আওয়ামী লীগ যদি নাই থাকে, আওয়ামী লীগের যদি অস্তিত্বই না থাকে, তাহলে এত আয়োজন কেন? সবচেয়ে যেটা আমাকে আশ্চর্য করেছে, আপনি এটা উল্লেখ করেছেন যে সরকারি দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় মেশিনারিজ নিয়োগ করে, কিন্তু এই প্রথম দেখতেছি আমি যে সরকারি দল একটা গৃহপালিত বিরোধী দল, যেটা ভাই ভাই বিরোধী দল হিসেবে স্বীকৃত এবং একটা একতরফা ইলেকশনের মাধ্যমে এসেছে, তারাও আবার রাস্তায় নামছে কালকে 23 তারিখে ভিন্ন নাম দিয়া এবং ঢাকা শহরে। তার মানে আপনি দেখেন সরকার মানে কত আরামে আছে যে তার কিছু করতে হয় না রাজপথে, তার জন্য লাঠিয়াল বাহিনী হিসাবে জামাতে ইসলাম এবং তার সহযোগী এনসিপি আদার যেগুলো থাকে জামাতের ABC টিম যেগুলো আছে, যেগুলো বলবেন ABCD যা আছে সবগুলো আবার রাস্তায় নামতেছে। কিন্তু জনাব আনিস আলমগীর, আপনি যে অভিযোগটা করছেন যে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী দল আন্দোলনে নামছে, বিরোধী দল আসলে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কেন আন্দোলনে নামছে? বিরোধী দল এটা 24 তারিখে করে নাই কেন? আজকে 22 তারিখ করে নাই কেন? 25 তারিখ করে নাই কেন? বিরোধী দলকে কেন যেদিন সরকার স্ট্রিম রোল চালাবে বলে ডিসিশন নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ কোথাও উঠতে পারবে না, বসতে পারবে না, সেই কোনো কর্মসূচি পালন করতে পারবে না, কারণ আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, খুবই সরকার তো একটা যুক্তি দিয়ে এটা করতে যাচ্ছে। বিরোধী দল কোন যুক্তিতে 23 তারিখ রাস্তায় নামতেছে? তার বিরোধী দল তাহলে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নামতেছে। এনসিপি তো সুনির্দিষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তারা কাল মাঠে থাকবে এবং তারা বলেছে যে কোনো তৎপরতা মোকাবেলায় আগামীকাল মঙ্গলবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা। তার মানে সরকার এর থেকে বড় মানে লাঠিয়াল বিরোধী দল বাংলাদেশ কোথায় পেয়েছে? কেন দেখছেন?
আরে সরকারের ইন্ধন কেন, সরকারের দালাল, সরকারের ইন্ধনের তো দরকার হয় না। কারা সরকারের দালাল? বিরোধী দল, এমন একটা বিরোধী দল যে সরকারের দালালির জন্য রাস্তায় নেমে যাচ্ছে। আপনি দেখেছেন বিএনপি কোথাও বলেছে আমরা প্রতিহত করব? আমার চোখে পড়ে নাই। আপনি দেখেছেন কিনা আমি একটু জানতে চাচ্ছি। বিএনপি কি বলছে যে আওয়ামী লীগ যদি স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন যে অস্থিরতা সৃষ্টির পায়তারা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা তো সরকার করছে, বিএনপি না। আমি বলছি দল হিসেবে বিএনপি রাস্তায় নেমে আওয়ামী লীগকে প্রতিহত করবো এরকম কোনো ঘোষণা কোথাও দেখেছেন আপনি? এমন কোনো ঘোষণা তো আমি দেখি নাই। তো এমন কোনো ঘোষণা যেহেতু সরকারি দল দেয় নাই, বিরোধী দল দিচ্ছে, তার মানে কি? বিরোধী দল এরা যে একটা ওই যে আগের যে বলা হইতো যে ওই যে এরশাদ আমলে যেটা বলা হইতো, আমি সেই বিষয় বলি না, এগুলো ভাই ভাই বিরোধী দল। এরশাদ আমলে ছিল গৃহপালিত বিরোধী দল, এটা গৃহপালিত থেকে আর একটু উন্নত ধরনের সহমত বিরোধী দল। তাহলে আমরা যখন বিরোধী দলীয় নেতা যখন বলে যে আরেকটা বিপ্লব অনিবার্য, সেটা কি আসলে সব হচ্ছে মেকি? কিসের একটা বিপ্লব অনিবার্য? কি কারণে একটা বিপ্লব অনিবার্য? জামাতে ইসলামী নেতার রেফারেন্স দিয়ে বলছেন তো? কি কারণে আরেকটা বিপ্লব অপরিহার্য হয়ে গেল এখন? কারণ আপনার 4 মাস হয়েছে একটা সরকার এসেছে, তারা সরকার পরিচালনা করছে, তারা তাদের যে ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ করবে। তারা আপনার জন্য আপনার ম্যান্ডেট কেন বাস্তবায়ন করবে? আপনার গণভোট বাস্তবায়ন করা, আপনার সংস্কার কর্মসূচি, তার সংস্কার সে তার মতো করবে। আপনি কি কারণে বলবেন যে আমরা গণ অভ্যুত্থান করবো, আরেকটা অভ্যুত্থান আসবে? সবাইকে সব বাকওয়াজ। এই অভ্যুত্থান যদি আপনি করতে হয়, কারে দিয়ে করবেন? কারে দিয়ে অভ্যুত্থান করবেন? জনগণ কি এটাতে কোনো সায় দিচ্ছে? জনগণের সায় আছে? জনগণ নামে এখানে? আপনি যখন বলবেন যে অভ্যুত্থান করব, রাস্তায় যাবেন, নামেন অভ্যুত্থান করার জন্য। কয়জন আপনার পক্ষে সাড়া দেয়? আপনার দলীয় মাস্তানগুলো ছাড়া বা আপনার দলীয় সমর্থক ছাড়া? তা তো না। তার মানে হচ্ছে যে এটা সরকারকে দেখানো, পাবলিককে দেখানো, দেখো আমরা কিন্তু একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি নাই, আমরা একটা সহি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, এবং আমরা একেবারে সহি বিরোধী দল। সো আমাদেরকে কিন্তু এভাবে ট্রিট করো না। ওনারা সংসদে মিউ মিউ করবেন, সংসদের বাইরে এসে আবার বক্তৃতা দেবেন, আবার পার্সোনাল বক্তৃতা অনুষ্ঠানে আবার ভাই ভাই করবেন। এবং আবার সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে জামায়াত আমির এটাও বলেছে যে আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না। না, গরম বিরোধী দল হওয়ার দরকার নেই। আমি গরম বিরোধী, গঠনমূলক বিরোধী দল। আপনি কোন গঠনমূলক কাজ করছেন? আপনি সংসদে এই পর্যন্ত জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়টা নিয়ে আলাপ করছেন? দুই একটা আপনি আমার উদাহরণ দেন যে আমরা এই বিষয় নিয়ে আলাপ করেছি। আপনি কোনো কিছু আলাপ করেন নাই। আপনি সেই এক রেকর্ড বাজাচ্ছেন, সংস্কার আর গণভোট, যেটাতে বাংলাদেশের মানুষের কোনো মাথা ব্যথা নাই। আপনারা এটা করছেন কি জন্য? আপনারা সেখানে আরো বড় কিছু সিট পাওয়ার জন্য, আপনাদের সুবিধার জন্য, যেটা সরকারি দলও পাত্তা দেয় না, জনগণও পাত্তা দেয় না। দিস ইজ দ্য থিং। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, যেমনটি আনিস আলমগীর অভিযোগ করে বলছিল যে সরকার বিএনপির কথা বলছিল যে বিএনপি আসলে বিরোধী দলকে আওয়ামী লীগের আন্দোলন কিংবা যে আমরা আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সেটি প্রতিহত করার জন্য মাঠে নামাচ্ছে। বিষয়টি কি এমন? ধন্যবাদ আপনাকে। এবং নামাচ্ছে কিংবা ওনারা স্বতঃস্ফূর্তভাবে নামতেছে, যে নামাচ্ছেন ওনারা স্বতঃস্ফূর্ত, মানে নাচনি পুরি আর বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ আনিস আলমগীর ভাইয়ের কথা শুনলাম। আওয়ামী লীগ বাংলাদেশের একটা রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল। ৭৭ বছর এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা ৭৭তম বার্ষিকী পালিত হচ্ছে, এবং এমন একটা সময়ে পালিত হচ্ছে যখন সন্ত্রাস বিরোধী আইনে এই রাজনৈতিক দলটি নিষিদ্ধ না, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ। এবং এই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের জন্য বা কর্মসূচি পালনের জন্য যখন তারা কিছু কর্মসূচি দেয়, এবং এই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা আশঙ্কা তৈরি হয়, তখন সরকারের দায়িত্ব হলো এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এবং আমার ধারণা যে সরকার এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলোই নিয়েছে। আপনি দেখেছেন এই কয়েকদিন এই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় কিছু ঝটিকা মিছিল হয়েছে, এবং গতকাল গাজীপুরে একটা মিছিলে তারা পুলিশকে সামনে থেকেই বলেছে যে সামনের দিকে এসে মেরে ফেলবো, এরকম এবং অনেক ককটেল বিস্ফোরণের ঘটনা। ফলে সরকারের দায়িত্ব হলো যে কোনো কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে মানে জনস্বার্থ বিঘ্নিত করতে চায়, তাহলে এটা প্রতিহত করা। এবং এই প্রতিহত করার জন্য যদি পুলিশ বাহিনী দরকার হয়, এবং যদি সরকার মনে করে যে এর চেয়েও বেশি
রাষ্ট্রের যে সমস্ত মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছে আছে সেটা তারা করতে পারে। এবং আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, আনিস ভাই বলেছেন যে আমরা গত 17 বছর বুঝি নাই যে ওই প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা শুধু বুঝি নাই, যখন প্রতিষ্ঠা বার্ষিকী আসছে তখন সারা দেশে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে মানে নানা প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কর্মসূচি আমরা সেইগুলো দেখেছি। এখন যেটা হচ্ছে যে আগামীকাল এই কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দল হিসাবে বিএনপি তাদের কোনো কর্মসূচি রাখেনি বা এই ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। এখন জামাত ইসলামী বা 11 দলীয় জোট তারা তাদের একটা কর্মসূচি এই 23 তারিখে নিয়েছে এবং সেই 23 তারিখে তাদের লক্ষ্য বলছে যে এই যে জননিরাপত্তার অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অভাব, তাদের নেতা কর্মীদের উপর আক্রমণ, সেটার প্রতিবাদ বলে এটা নিয়েছে। আনিস আলমগীর প্রশ্ন রেখেছে যে 23 তারিখ না হয়ে 24 তারিখে হলো না। বাংলাদেশে তো আমরা অনেক কর্মসূচি দেখেছি। যেদিন আপনার বিরোধী দল যখন ছিল আওয়ামী লীগ এর আমলে, বিরোধী দল যখন কোনো কর্মসূচি দিত সেই দিন আমাদের গণপরিবহন বন্ধ হয়ে যেত। আমাদের গণপরিবহন মালিকরা বলতো যে আমাদের নিরাপত্তার অভাব, সেটা এক ধরনের, তারাই এক ধরনের পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে। এবং এই যে আজকে উনি একটু আগে বলেছেন যে একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনটি আমাদের বাংলাদেশের 17-18 বছরের জন্য মধ্যে যে নির্বাচনী সংস্কৃতি আমরা দেখেছি সেটার থেকে ব্যতিক্রম হবে। একটা নির্বাচন পুরোপুরি আপনি একেবারে নিষ্কলুষ হয়ে গেছে এটা দাবি করা যাবে না, কিন্তু 17-18 বছরে আমাদের যে নির্বাচনী সংস্কৃতি গড়ে উঠেছিল এটার থেকে একটা ব্যতিক্রম। আপনার মনে আছে আওয়ামী লীগের সময়ে উনি ওই বলেছেন যে এরশাদের সময় গৃহপালিত, আপনার মনে আছে রোশন এরশাদ মাননীয় মানে সেই সময়কার প্রধানমন্ত্রীর কাছে, যিনি এখন ক্ষমতাচ্যুত হয়েছেন, তার কাছে অনুরোধ করেছিলেন দয়া করে আমার পরিচয়টা নিশ্চিত করুন, যে আমি বিরোধী দল কিনা এটা আমার দয়া করে আমার পরিচয়টা নিশ্চিত করেন। সংসদে দাঁড়িয়ে তিনি এটা বলেছিলেন যে বাংলাদেশে দীর্ঘ একটা সময় ধরে সরকার এবং বিরোধী দলের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখেছি সেটা তো আমাদের জন্য একটা অন্য রকমের স্মৃতিতেও আছে। সেই রকম অবস্থায় এখন যারা মানে সংসদে আছে তারা একটা মানে বড় না, একটা উল্লেখযোগ্য আসন নিয়েই তারা আছে এবং সংসদে এবং সংসদের বাইরে তারা এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। তবে আপনি যেটা বলেছেন যে জামাতের আমির, তিনি যে কথাটি বলেছেন আমি ওনার সাথে পুরো একমত, যে তারা যে কথায় কথায় আরেকটি গণ অভ্যুত্থান, আরেকটা মানে বিপ্লবের ডাক দিবে বা এই পরিণতির দিকে দেশ এগুচ্ছে, এগুলো এক ধরনের রাজনৈতিক স্টানবাজি বলেই আমি মনে করি। কারণ তাদেরকে মনে রাখতে হবে যারা এখন সরকারের ক্ষমতায় আছে বা সরকার পরিচালনায় আছে তারাও কিন্তু দীর্ঘ সময় রাজপথে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তারা এসেছেন এবং এই দেশের মানুষ তাদেরকে সরকার গঠনের জন্য একটা 2/3 ম্যান্ডেট দিয়েছেন। এই দেশ রাতারাতি দেশের এই মানুষগুলো হাওয়া হয়ে যায় নাই, ফলে এই মানুষগুলোর বিরুদ্ধে বা এই সরকারের সমর্থকদের বিরুদ্ধে তাদের খুব কালকেই বা পরশুই বা আগামী দিনেই একটা মানে ডাক দিয়ে গণ অভ্যুত্থান তারা সফল করে ফেলবেন, এইটা তাদের মনে হয় ভাবাটা একটু অনেক বেশি প্রত্যাশা হয়ে যাচ্ছে। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ অভিযোগ করে বলেছেন ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির মধ্যে এবং বিএনপির মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই যে বিরোধী দলের আন্দোলন, সেটিকে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নাকি রাজনৈতিক এক ধরনের চাপ সৃষ্টির কৌশল? আমি মনে করি রাজনৈতিক চাপও না। জামাতে ইসলামী বাংলাদেশে এই নির্বাচনের আগে তার নেতাকর্মীদেরকে একটা ধারণা দিয়েছিল যে তারা প্রায় সরকার গঠনের দ্বার প্রান্তে আছে। এই নির্বাচনের পর, এই নির্বাচনের ফলাফলের পর জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এই হতাশ রাজনৈতিক মানে দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যে ধরনের বক্তব্য প্রায়শই দেখে থাকি জামাতে ইসলামী সেই ধরনের বক্তব্যগুলোই দিচ্ছেন এবং তারা যে সংসদ এবং সংসদের বাইরে এসে তারা যে সমস্ত রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছেন তাদের নেতাকর্মীদের তো এঙ্গেজ রাখতে হবে এবং সেই এঙ্গেজ রাখার অংশ হিসেবেই তারা এই কাজগুলো করছেন। এবং আপনি যেটা বলেছেন যে জামাতের আমির নিজেও কিন্তু সংসদে বলেছেন এবং তিনি কয়েকদিন আগে আমরা দেখি যে সাংবাদিকদের সাথেও তিনি আলাপকালে তিনি বলেছেন যে এখনই তারা খুব বড় কোনো ধরনের কর্মসূচি বা খুব বড় ধরনের বক্তব্য মানে পার্লামেন্টেও খুব বড় ধরনের বিরোধিতার দিকে তারা যাচ্ছেন না, পরিস্থিতি বুঝে তারা পরিকল্পনা নেবেন। এখন বাংলাদেশে এই যে আপনি বললেন যে কালকে এনসিপি রাগঢাক করে বলছে না, এনসিপি মনে করছে যে দলটি সন্ত্রাসের দায়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা যদি রাজপথে নেমে কোনো ধরনের এনার্কি তৈরি করেন তারা এটা করেন। আমরা সবসময় বলেছি যে যদি কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালনের নামে মানে আপনার করে মানে অরাজকতা তৈরি করার চেষ্টা করে, সেই অরাজকতা মোকাবেলা আরেকটা রাজনৈতিক দলের দায়িত্ব না, এই দায়িত্ব হলো সরকারের। এবং যেটা বিএনপি করছে না, বিএনপির মানে সরকার করছে,
বিএনপি কোনো কর্মসূচি নিয়ে তাদেরকে, কারণ এইটা বিএনপির দায়িত্ব না যে আমরা রাজপথে যে কেউ যদি মানে করে তাকে প্রতিহত করা, এই প্রতিহত করার দায়িত্ব হলো সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা যথাযথভাবে এই দায়িত্বটি পালন করবে। কিন্তু আমরা দেখেছি, আপনি বিএনপির আওয়ামী লীগের সময় দেখেছেন, আপনি যখন কোনো কর্মসূচি বিরোধী দল দিত, আওয়ামী লীগের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইয়া করে তারাও একই ধরনের কাজ করেছে। তখনকার বিরোধী দলের অবস্থান আর বর্তমান আওয়ামী লীগের অবস্থান যদি আমরা বিবেচনা করি, আওয়ামী লীগের কি সেই বাস্তবতা রয়েছে যে রাষ্ট্রের জন্য কোনো উদ্বেগ তৈরি করতে না, আপনি ধরেন একটা জিনিস হলো, আপনি আইন শৃঙ্খলা, এই যে ধরেন প্রকাশ্য রাস্তাতে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা, তারা এই ধরনের পরিস্থিতি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বক্তব্যটা বলেছেন যে মানে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেইটার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা এই কাজটি করেছেন। এবং ধরেন এটা 30 তারিখ পর্যন্ত রেখেছেন, ধরেন কালকে কিছু করা গেল না, কিন্তু 24 তারিখে যে এই ধরনের ঘটনা ঘটবে না, এটা তো নিশ্চয়তা নেই। বলছিল যে সরকারের সতর্কতা অবলম্বনের বিষয়টিকে উল্লেখ করে যে আসলে আওয়ামী লীগ একদিক দিয়ে সফল। আপনি ধরেন বাংলাদেশের রাজনীতিতে ওটা উনি বলতেই পারেন যে আওয়ামী লীগ তো নিজের অস্তিত্ব জানান দিতে পারলো এটার মধ্য দিয়ে। এখন সরকার যদি হাত পা গুটিয়ে বসেও থাকতো, তাহলে তারা কোনো না কোনো ভাবে কর্মসূচির জন্য, এখন তো তাদের নিজেদেরও এখন সতর্ক হতে হবে। এবং আপনি ধরেন এই কর্মসূচি পালনের জন্য তারা যতটুকু অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, এবং ভার্চুয়ালের কথা বলেছেন, কিছু কর্মসূচির কথা বললেন, পোস্টার হচ্ছে বা ঝটিকা দু একটা ইয়ে করবেন, কিন্তু ধরেন সরকার কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলো না, তখন কি তারা হাত পা গুটিয়ে বসে থাকবে? তারা কাজ করতে নেই। এখন সরকারের দায়িত্ব হলো যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যেন কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয় যেটা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেই ধরনের জন্য সতর্কতামূলক ব্যবস্থা। এবং এটি সরকার মনে করি, উনি যেটা বলেছেন আমিও এটা মনে করি, যে যেহেতু কার্যক্রম তাদের নিষিদ্ধ আছে, আর যদি কার্যক্রম নিষিদ্ধও না থাকে, সেই রকমও কোনো রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের নামে যদি এই ধরনের অপতৎপরতার আশঙ্কা করে, গোয়েন্দা যদি সেটা মনে করেন, সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা তারা নিতে পারবেন, এবং সেই হিসাবে সরকার এটি নিয়েছেন। আর জামাতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের, এরা যদিও একসাথে তাদের এক সময়ে ছিল, কিন্তু এই নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সময়ের মধ্যে জামাত এখন একটা পৃথক জোটের মধ্যে দিয়ে হয়, ফলে বিএনপির পারপাস সার্ভ করার জন্য জামাত এই মুহূর্তে কোনো কাজ করবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্রভাবে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। এইখানে অন্যের, এবং এই নির্বাচনে একটু প্রশ্ন আসে যে জামায়াত কি সরকারের প্রতি নমনীয় নাকি জামায়াত বিরোধী দল হিসেবে দুর্বল? প্রশ্নটি রাখছি আমি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জামায়াত কি সরকারের প্রতি নমনীয় না বিরোধী দল হিসেবে দুর্বল? দেখুন, আমাদের পার্লামেন্টে এই বছর যে পার্লামেন্ট হচ্ছে, সেই পার্লামেন্টে আমাদের যারা সদস্য আছেন, পার্লামেন্ট সদস্যদের আমরা প্রায়শই মানে সরকারি দলের কম, কিন্তু বিরোধী দলের প্রায়ই আমরা শুনছি যে স্পিকার তাদেরকে নসিহত করছে যে এটা পার্লামেন্ট, এইভাবে কথা বলবেন, ওই রকম। এবং গতকালও একজনকে বলেছে যে এটা কিন্তু শাহবাগ চত্বর না, এরকম বক্তব্য শুনেছি। তো পার্লামেন্টে ওনারা যে ভূমিকা পালন করছেন বা পার্লামেন্টে যেটা করছেন, সেটি কতটুকু তারা পার্লামেন্টের দক্ষতার সাথে পার্লামেন্টারিয়ান হিসাবে মানে ভূমিকা পালন করতে পারছেন, সেটা অবশ্যই সবাই বিবেচনা করবে। আমিও মনে করি যে তাদের পার্লামেন্টে আরো দক্ষতার সাথে বিরোধী দল হিসাবে, বিশেষ করে একটু আগে আনিস ভাই যে কথাটা বলেছেন যে এই পার্লামেন্টে আমাদের এই সরকার গঠন করার পর অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। আপনি মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে মানুষ যখন জ্বালানি দুর্ভোগের মধ্যে ছিল, পার্লামেন্টে কি আমাদের জনপ্রতিনিধি, বিশেষ করে বিরোধী দল, আমাদের এই জ্বালানির দুর্ভোগের ব্যাপারে মানুষের যে সেটা লাঘবের জন্য তারা খুব কার্যকর ভূমিকা রেখেছেন। আপনি মূল্যস্ফীতিজনিত কারণে যে মুদ্রার, মানুষের যে নিত্যপণ্য, নিত্য ব্যবহার্য জিনিসের যে মূল্য আছে, সেগুলোর ব্যাপারে আপনি সেই পার্লামেন্টে বলেন যে আমাকে একটা ওয়াশিং মেশিন দিতে হবে, আমার পর্দা লাগাই দিতে হবে, পার্লামেন্ট মেম্বারদের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য আমাদের সাথে শুনতে হচ্ছে। তো এইগুলো তো এক ধরনের মনে হচ্ছে যে সংসদ সম্পর্কে বা সংসদের তাদের কার্যকর বিরোধী দল হিসাবে ভূমিকা রাখার ব্যাপারে তাদের এটা দুর্বলতা প্রমাণিত হয়। আর দল হিসাবে আপনি যেটি যদি বলেন মাঠের রাজনীতিতে জামাতে ইসলামী, এটা আমাকে স্বীকার করতে হবে যে দল হিসাবে তারা সংঘবদ্ধ। তো সংঘবদ্ধ দল হিসাবে এখন এই মুহূর্তে রাজনীতির মাঠে বিএনপির বিরুদ্ধে নিজেদের শক্তিশালী অবস্থান প্রমাণ করার মতো সময় এখনো আসেনি। কেন মানুষ এখনো এই মুহূর্তে এই বিএনপির 4 মাসের মাথায় জামাতের খুব কঠিন যে আপনার কর্মসূচি, সেটার
গ্রহণ করার মতো মানসিকতা বা পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ফলে সেখানেও মাঠে খুব কঠিন কিছু বিএনপির বিরুদ্ধে প্রমাণ করা বা তাদের মানে মুখের বক্তব্য ছাড়া সেটা না। আপনি দেখবেন গতকাল শিবিরের সভাপতি যখন শাহবাগে বক্তব্য রেখেছেন, খুবই জ্বালাময়ী বক্তব্য এবং বিএনপিকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে একরকমের বক্তব্য। তো সেইগুলো তো রাজনীতিতে আমরা রেটরিক হিসাবে অনেক সময় দেখি রাজনীতির কথাগুলো, কিন্তু কার্যক্ষেত্রে মাঠের পর্যায়ে বিএনপিকে বিরোধী দল হিসাবে চাপে ফেলে দেওয়ার মতো কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার মতো সময় এখনো হয়নি বলে এটা আমি মনে করি আর কি। তো এই জন্য আরো মানে তাদেরকে মানে চিন্তা ভাবনা করে রাজনৈতিক কর্মসূচি, আবারও আমি এটা বলতে চাই যে প্রতিপক্ষের বিরুদ্ধে তারা এই কাজগুলো করবেন তাদেরকে বিবেচনায় রাখতে হবে। এই প্রতিপক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে আসছে এবং এই নির্বাচনে তারা এই দেশের মানুষ তাদেরকে কিভাবে ম্যান্ডেট দিয়েছে এবং এই মানুষগুলো আমাদের দেশের মধ্যেই আছে, সেগুলো তাদেরকে বিবেচনা করে যেতে হবে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। জনাব আনিস আলমগীর, সংসদে প্রতি মিনিটে ব্যয় হয় 2,72,000 টাকা, যেমনটি আসলে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে যে সংসদে গঠনমূলক আলোচনার বাইরে যে পর্দা, ওয়াশিং মেশিন, ওভেনের আলোচনা হচ্ছে। এবার আমরা কখনো দেখছি যে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করা, পরে দেখা যাচ্ছে যে বেরিয়ে আসছে যে তার বাবা এখনো জীবিত আছে, মোতাবিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অপ্রাসঙ্গিক আলোচনার ভিড়ে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কি হারিয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে, কারণ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তো তখনই আলোচনা হবে যখন সংসদটা সংসদের মতো কাজ করবে। এখানে কেন করছে না? কারণ আপনি একই আদর্শ বা সিমিলার আদর্শ নিয়ে বসছেন। আপনাদের সবার একটাই টার্গেট, আওয়ামী লীগকে নিঃশেষ করা, যেটা বাটপার ইউনূস শুরু করে দিয়ে গেছিল, আপনারা সেটাকে আবার এক্সপিডাইট করতে চান। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে চান। আওয়ামী লীগকে কি কেউ নিষিদ্ধ করতে চাইছে না? আওয়ামী লীগ নিজেই নিঃশেষ হয়েছে নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটা আপনি মনে করেন, কিন্তু ওনারা যেটা করছেন সেটা হচ্ছে বিষয়। আওয়ামী লীগ কর্মকাণ্ডে নিষিদ্ধ যদি হয়ে থাকে সবকিছু নিয়ে, সেটা তো জনগণ বিচার করবে। সেটা কি জনগণকে বিচার করার সুযোগ আমরা দিয়েছি? আমরা তো জনগণকে সুযোগ দিয়ে নেই। আমরা তো সরকারি দল, সেটাকে ব্যান করছে, ইউনূস ব্যান করে যাচ্ছে, ইউনূসের ব্যান কন্টিনিউশনে এই সরকার করছে, তাই না? জনগণ তো এখানে নাই। তো আওয়ামী লীগ খারাপ করেছে কি ভালো করেছে, সেটা জনগণের তরফ থেকে তো জবাব পাওয়ার সুযোগ হয়নি। আওয়ামী লীগ, আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, নিশ্চয় ভালো করেনি। যে নির্বাচনগুলো করেছে সেগুলো তো নিশ্চয় ভালো ছিল না। তো তাহলে তাদেরকে পরিণতিটা ভোগ করতে পারতো তারা জনগণের তরফ থেকে। কিন্তু এখানে জনগণের তরফ থেকে ভোগ করার মাধ্যম হচ্ছে ভোট, তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। কিন্তু আপনি তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং সম্মিলিতভাবে সব কয়টা বিরোধী দল, সরকারি দল একসঙ্গে চাচ্ছে যে আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। অথচ আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, সুযোগ কি ছিল? আমাকে শেষ করতে দেন। আপনি তাকে নিঃশেষ করে দেওয়ার প্ল্যান নিয়েছেন, আপনি তাকে রাজনীতি করতে দেবেন না। শুধু তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আপনি জেলে রাখবেন। এবং আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কারণে কথা যায়, আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানে হচ্ছে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, যে গণতন্ত্রহীনতা চলতেছে, যেখানে আপনার এক নায়কতন্ত্র বলবো না, আমি বলবো যে যেই সংস্কৃতিটা আমরা চেয়েছিলাম, যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাওয়া, সেটা যখন আপনি অনুপস্থিত দেখবেন, এটা নিয়ে কথা বললে তখন আবার আপনাকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত আনতে চায়। সো এই যে ট্যাগ দেওয়া, এই যে একদিকে আমরা শেখ হাসিনা এবং তার দলকে আসতে দেবই না, এটা পণ করে রাখেছি, শেখ হাসিনাকে আসতে দেবেন না, সেটাও যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন, সেটার একটা যুক্তি থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন, যা ইচ্ছা তা করেছেন আপনাদের ভাষায়, কিন্তু দল কি করেছে? দলকে যদি আপনি করতে যান, সেই জায়গায় তো প্রশ্ন আসবে। কারণ এই দল তো অনেক সাধারণ মানুষ করেছে, যারা তো অপরাধী না, তারা তো একটা রাজনৈতিক বিশ্বাসে করেছে। আপনি রাজনৈতিক নেতাদেরকে সাজা দেবেন যারা এই কর্মটা করেছে। তো সরকার এবং বিরোধী দল সবাই একজোট হয়ে যখন এগুলো করতে যায়, যেখানে অন্য কোনো এজেন্ডা নাই, তো সেখানে আলোচনার কি